একটি রহস্যময় এবং শিক্ষণীয় গল্প যা নারীর চরিত্রের অপ্রত্যাশিত গভীরতা এবং চাতুর্য প্রকাশ করে। এই কাহিনী শুনলে আপনার জীবনের প্রত্যেক পদক্ষেপে সতর্কতা জাগবে এবং কখনোই ধোঁকা বা প্রতারণার শিকার হবেন না, কারণ এতে লুকিয়ে আছে সেই জ্ঞান যা স্বার্থপরতার ছলনা থেকে রক্ষা করে। অনেক কাল আগের ঘটনা। একটি রাজ্যে একজন মহারাজ ছিলেন। তার একটি পুত্র ছিল যে চেহারায় অত্যন্ত আকর্ষণীয় ছিল। প্রিন্সের বয়স 14 বছর হলে তার বিয়ে হয়ে গিয়েছিল। মহারাজ বয়স্ক হয়ে পড়েছিলেন, সেই জন্য তিনি প্রিন্সকে মহারাজ করার সিদ্ধান্ত নিলেন। প্রিন্সের আগেই 7টি বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। মহারাজ হওয়ার পরেও প্রিন্স প্রত্যেক দিন শিক্ষালাভের জন্য আশ্রমে যেত। একদিন যখন প্রিন্স আশ্রমে যাচ্ছিল, তখন পথে এক জলকন্যা মিলিত হল। জলকন্যা অত্যন্ত রূপবতী ছিল। সে প্রিন্সকে প্রশ্ন করল, হে মহারাজ, আপনি প্রত্যহ কোথায় যান? প্রিন্স উত্তর দিল, আমি প্রত্যহ জ্ঞান অর্জনের জন্য আমার ঋষির কাছে যাই। জলকন্যা বলল, এটি তো চমৎকার বিষয়, কিন্তু আপনি কি নারী চরিত্র অধ্যয়ন করেছেন? প্রিন্স বলল, সে কোনোদিনও অধ্যয়ন করেনি। তখন জলকন্যা তাকে উপদেশ দিল যে সে নারী চরিত্র অবশ্যই অধ্যয়ন করুক এবং তার ঋষির কাছে এর বিষয়ে জানতে চাইক। প্রিন্স বলল, সে আজই গিয়ে ঋষির কাছে জানবে। জলকন্যার কথা শুনে প্রিন্স ক্রোধে তার ঋষির কাছে পৌঁছাল। তার চোখগুলো লাল হয়ে উঠেছিল। সে ঋষিকে প্রশ্ন করল, ঋষিবর, আপনি আমাকে নারী চরিত্র কেন শেখাননি? আপনি এই বিষয় আমার থেকে কেন গোপন রেখেছেন? ঋষি বললেন, পুত্র, তুমি নারী চরিত্র অধ্যয়ন করতে পারবে না, কারণ এটি অধ্যয়ন করা ঝুঁকিপূর্ণ এবং এতে তোমার জীবনও চলে যেতে পারে। প্রিন্স বলল, ঋষিবর, আপনি এর উদ্বেগ করবেন না, আমি নিজেই এই রাজ্যের মহারাজ। প্রিন্সের অটলতা শুনে ঋষি সম্মত হলেন এবং তাকে নারী চরিত্র শেখাতে আরম্ভ করলেন। প্রিন্সকে নারী চরিত্র অধ্যয়ন করতে 1 বছর সময় লেগে গেল। 1 বছর পরে ঋষি বললেন, পুত্র, এখন তোমার অধ্যয়ন সমাপ্ত হয়েছে। এখন তুমি গৃহে ফিরে যেতে পারো এবং আজ থেকে তোমার রাজ্য পরিচালনা করতে পারো। এখন তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। যেই প্রিন্স প্রস্থান করতে যাচ্ছিল, ঋষি তাকে থামিয়ে বললেন, পুত্র, আমি তোমাকে একটি যন্ত্র প্রদান করছি। যখন তুমি এটি তোমার কানে স্থাপন করবে, তখন কেউ তোমাকে চিনবে না এবং তুমি তাকে চিনতে পারবে। প্রিন্স সেই যন্ত্র গ্রহণ করল। ঋষি বললেন, তুমি এই যন্ত্র নিয়ে যাও এবং আজ রাত্রি 12টায় তোমার প্রাসাদ থেকে বেরিয়ে গহীন বনের দিকে পূর্বমুখী যাত্রা করো। যখন পূর্বমুখী যাবে, তখন এই যন্ত্র কানে স্থাপন করে সেখানে অবস্থান করো। প্রিন্স সম্মত হল। প্রিন্স প্রাসাদের দিকে প্রস্থান করল। রাত্রি 12টায় যখন তার 7 স্ত্রী নিদ্রায় মগ্ন হল, প্রিন্স যন্ত্র নিয়ে প্রাসাদ থেকে গহীন বনের দিকে বেরিয়ে পড়ল। সে গহীন বনে পূর্বমুখে গেল এবং কানে যন্ত্র স্থাপন করে অবস্থান করল। সে দেখল যে সেই জলকন্যা যে পূর্বে তার সাথে কথোপকথন করেছিল, একটি থালায় আহার নিয়ে গহীন বনে যাচ্ছে। কিছু দূরত্বে একটি জাদুকর তার আশ্রয়ে বাস করত। জলকন্যা সেই জাদুকরের কাছে আহার নিয়ে যাচ্ছিল। প্রিন্স দেখল যে এটি সেই জলকন্যা যে তাকে নারী চরিত্র অধ্যয়ন করতে উপদেশ দিয়েছিল। কিন্তু জলকন্যা প্রিন্সকে চিনতে পারল না, কারণ প্রিন্সের কানে যন্ত্র স্থাপিত ছিল। প্রিন্স চিন্তা করল, চলো তার অনুসরণ করি এবং পর্যবেক্ষণ করি যে এই অর্ধরাত্রিতে আহার নিয়ে জাদুকরের আশ্রয়ের দিকে কেন যাচ্ছে। প্রিন্স গোপনে তার অনুসরণ করতে লাগল। জলকন্যা সে জাদুকরের আশ্রয়ে পৌঁছে গেল। সেই জাদুকরের কাছে জাদুর থলে ছিল এবং সেই জাদুকর মায়াবী ছিল। প্রিন্স গোপনে পর্যবেক্ষণ করছিল। জাদুকর জলকন্যাকে বলল, এই জলকন্যা, প্রথমে বলো, আজ আসতে এত বিলম্ব কেন হলো? জলকন্যা হাত জোর করে বলল, জাদুকর মহাদয়, আমার বিবাহ সম্পন্ন হয়েছে এবং আমার পতি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তারা কাল আমাদের নিয়ে যাবে, সেই জন্য তাদের নিদ্রায় পাড়াতে কিছু বিলম্ব হয়েছে এবং এখানে পৌঁছাতেও বিলম্ব হয়েছে। যখন জাদুকর শুনল যে জলকন্যার বিবাহ হয়েছে এবং তার পতি তাকে নিতে এসেছে, তখন জাদুকর বলল, জলকন্যা, এর অর্থ তুমি তোমার পতির সাথে যেতে ইচ্ছুক। তাহলে আমাদের কাছে কেন এসেছ? জলকন্যা বলল, আমি আপনার ছাড়া বাস করতে পারি না, আমি আপনার ছাড়া জীবিত থাকতে পারি না। জাদুকর বলল, জলকন্যা, এর জন্য তোমাকে একটি কাজ সম্পাদন করতে হবে। জাদুকর একটি বৃহৎ ছুরি বের করল এবং জলকন্যাকে বলল, জলকন্যা, যাও এবং তোমার পতির মস্তক ছিন্ন করে এখানে নিয়ে এসো। তোমার সেই পতিকে হত্যা করো যে আমাদের এবং তোমার মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তাহলে আমি তোমাকে গ্রহণ করব এবং তোমার সাথে বিবাহ করব, তোমাকে আমার পত্নী করব। কোনো চিন্তা না করে জলকন্যা সেই ছুরি গ্রহণ করল এবং দ্রুত তার গৃহে গেল। তার পতি নিদ্রিত ছিল। সেখানে পৌঁছে সে তার পতির মস্তক ছিন্ন করল
এবং মস্তক নিয়ে জাদুকরের কাছে এলো। প্রিন্স তার অনুসরণ করে তার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। যখন জাদুকর দেখল যে সে তার পতিকে হত্যা করে মস্তক এখানে নিয়ে এসেছে, তখন জাদুকরকে প্রচণ্ড ক্রোধ হলো এবং সে তাকে লাথি প্রদান করে বলে, এখান থেকে পলায়ন করো। যখন তুমি তোমার পতির হতে পারোনি, যার সাথে তুমি 7 ফেরা সম্পন্ন করেছ, তাহলে তুমি আমার কি হবে? শীঘ্র এখান থেকে পলায়ন করো। যদি তুমি পুনরায় আমার কাছে আসো, তাহলে আমি তোমাকে জীবিত রাখব না। জাদুকরের এই কথা শুনে জলকন্যার পায়ের নিচে ভূমি সরে গেল। তারপর সে তার পতির ছিন্ন গলা গৃহে নিয়ে এলো এবং গলা যোজনা করে সেখানে উপবিষ্ট হলো। এদিকে প্রভাত হতেই সে তার পতির কাছে উপবিষ্ট হয়ে ক্রন্দন করতে লাগলো এবং চিৎকার করতে শুরু করলো, দেখো দেখো, কেউ আমার পতির হত্যা করেছে। কিন্তু রাত্রিতে জলকন্যা সমস্ত কার্যকলাপ প্রিন্স পর্যবেক্ষণ করেছিল। এদিকে সমস্ত গ্রামবাসী জলকন্যার গৃহে গেল এবং তার পতির দেহ নিয়ে গ্রামের বাইরে গেল দাহকর্মের জন্য। সেই জলকন্যাও পিছনে দৌড়ে ক্রন্দনরত অবস্থায় চলে গেল। ওদিকে প্রিন্সও যাচ্ছিল যে তার রাজ্যের মহারাজ হয়ে উঠেছিল। জলকন্যা দৌড়ে চিৎকার করে পৌঁছে বলতে লাগলো, আমি সতী হব, কারণ যদি আমার পতি না থাকে তাহলে এমন জীবনের কি উপকার? আমি এর সাথেই সতী হব। মহারাজ তার কথা শুনে হাস্য অনুভব করল এবং মহারাজ বলল, নারী চরিত্র জানে না কোনো, এবং শপথ আমার হয়েছে সতীরাজ। প্রিন্সের এই কথা অন্য কেউ বুঝতে পারল না, কিন্তু সেই জলকন্যা বুঝে গেল। সে বলল, মহারাজ মহোদয়, আপনি আমাদের প্রতি এই কথা বলছেন, কিন্তু চলুন, কোনো বিষয় নাই, আমি সতী হব। কিন্তু জলকন্যা প্রস্থানকালে বলল, আমি তোমাকে একটি বিষয় জানাই। প্রিন্স প্রশ্ন করল, কি জানাও? জলকন্যা বলল, মহারাজ মহোদয়, আপনি যখন মাধুরের উপর উপবিষ্ট হবে, তখন মাদুরটি ঝেড়ে উপবিষ্ট হও। মহারাজ বলল, এই জলকন্যা কি বলছে? আমি তো মহারাজ, আমার মাদুরের ওপর উপবিষ্ট হওয়ার কি প্রয়োজন? জলকন্যা বলল, না, যখনই আপনার মাদুরের ওপর উপবিষ্ট হওয়ার প্রয়োজন হবে, তখন মাদুরটি ঝেড়ে উপবিষ্ট হন। প্রিন্স বলল, চলো ঠিক আছে, যদি তুমি বলছো তাহলে আমি তাই করব। এবং এই বলে সে তার পুতির সাথে সতী হয়ে গেল। প্রিন্স তাদের চূড়ান্ত সংস্কার সম্পাদন করে গৃহে ফিরে এলো। এভাবে সম্পূর্ণ দিন অতিবাহিত হল। ওদিকে দ্বিতীয় রাত্রি আসলে ঋষির উপদেশ অনুসারে সে পুনরায় যন্ত্র কানে স্থাপন করল এবং পূর্বমুখী সেই স্থানে অবস্থান করল যেখানে পূর্ব রাত্রিতে অবস্থান করেছিল। দ্বিতীয় রাত্রিতে প্রিন্স কি পর্যবেক্ষণ করল? তার 7 স্ত্রীকে আহারের থালা হাতে নিয়ে সেই জাদুঘরের আশ্রয়ের দিকে যেতে দেখল। যেই মহারাজ তার 7 স্ত্রীকে জাদুঘরের আশ্রয়ের দিকে যেতে দেখল, প্রিন্সের পায়ের নিচে ভূমি সরে গেল। সে মনে মনে চিন্তা করতে লাগল, এ কি রহস্য? তখন তাদের মধ্যে এক রানী প্রিন্সকে দেখে ফেলল, কিন্তু রানীরা তার পতি প্রিন্সকে চিনতে পারল না, কারণ প্রিন্সের কানে যন্ত্র স্থাপিত ছিল। যন্ত্র স্থাপনের কারণে মহারাজকে কেউ চিনতে পারত না। তাদের মধ্যে এক রানী বলল, এই যুবক এত রাত্রিতে এখানে কেন অবস্থান করছে? তখন রানীরা যুবকটিকে আহ্বান করে বলল, অনুগ্রহ করে আমাদের সহায়তা করুন, এই সামগ্রী আশ্রয় পর্যন্ত নিয়ে চলুন। কোনো চিন্তা না করে প্রিন্স থালা হাতে গ্রহণ করল এবং তার রানীদের সাথে আশ্রয়ে যেতে লাগল। যখন 7 রানী এবং প্রিন্স জাদুঘরে আশ্রয়ে পৌঁছালো, প্রিন্স কোনো কথা বলল না, কারণ সে জানতে চাইল যে তার প্রেমে এমন কি অভাব যে তার 7 রানী এই জাদুকরের কাছে আসে, এবং এই জাদুকরের কাছে এমন কি আছে যে তার 7 রানী এখানে আসে। প্রিন্স গোপনে সব জানতে ইচ্ছুক ছিল। এদিকে যখন 7 রানী প্রিন্সকে নিয়ে জাদুঘরের কাছে পৌঁছালো, জাদুঘর প্রিন্সকে দেখে বলল, এ কে? তখন 7 রানী বলল, জাদুঘর মহোদয়, এই যুবক আমরা পথে পেয়েছি, এ আমাদের সহায়তা করেছে, তাই আমরা এটাকে সাথে নিয়ে এসেছি। রানী বলল, একটি কাজ করি, এটাকে আজ রাত্রিতে এখানে রাখি, কাল প্রভাত হলেই এ প্রস্থান করবে। অনুচর বলল, দেখ ভাই, আজ তোকে মাধুরের উপর নিদ্রা যেতে হবে। অনুচর এটুকু বলে সেখান থেকে প্রস্থান করল। প্রিন্স কক্ষে একাকী হয়ে পড়ল। সে মনে মনে চিন্তা করল, আজ তো মাধুরের উপর নিদ্রা যাওয়ার পরিস্থিতি উপস্থিত হয়েছে। চলো, কোনো বিষয় নয়, আজকের রাত্রি মাধুরের উপরই অতিবাহিত করি। প্রিন্স যেই মাধুরের উপর উপবিষ্ট হতে যাচ্ছিল, তখন জলকন্যার কথা স্মরণ হল। সে চিন্তা করতে লাগল, জলকন্যা বলেছিল যে যখনই মাধুরের উপর উপবিষ্ট হওয়ার প্রয়োজন হবে, তখন মাদুরটি অবশ্যই ঝেড়ে নিতে। চলো, আজ প্রথমে ঝেড়েই নি, হয়তো এর কোনো গোপন রহস্য আছে। যেই মহারাজ মাধুর উত্তোলন করল, তখন সে কি পর্যবেক্ষণ করল? সে দেখল একটি বিশাল ভয়ঙ্কর খাদ। খাদটি দেখে মহারাজের চৈতন্য লুপ্ত হয়ে গেল। মহারাজ খাদের অভ্যন্তরে দৃষ্টিপাত করল। অভ্যন্তরে অনেক বন্দী দেখা গেল, যাদের জাদুকর খাদে বন্দী করে রেখেছিল। বন্দীদের মধ্যে একজন প্রিন্সকে চিনে ফেলল। সে প্রিন্সকে বলল, প্রিন্স, আপনি এখানে কিভাবে পৌঁছে গেলেন? প্রিন্স বলল, নিম্নস্বরে বলো, না হলে সমস্ত গোপনীয়তা প্রকাশিত হয়ে যাবে। তখন সমস্ত বন্দী বলল, মহারাজ মহোদয়, আপনি এখান থেকে পলায়ন করুন। আমরা তো এখান থেকে মুক্ত হতে পারিনি, কিন্তু আপনি পলায়ন করুন, তাহলে আপনারও আমাদের মতো অবস্থা হবে। আপনাকেও গ্রেফতার করে এই জাদুকর এতে নিক্ষেপ করবে। আপনি যত শীঘ্র সম্ভব এখান থেকে পলায়ন করুন। মহারাজ যখন কক্ষে প্রবেশ করেছিল, তখন সে কান থেকে যন্ত্র অপসারণ করেছিল এবং পলায়নকালে কানে যন্ত্র স্থাপন করতে ভুলে গেল।
প্রিন্সকে পলায়ন করতে দেখে রানীরা এবং জাদুকর দেখে ফেলল। রানীরা যখন মহারাজকে পলায়ন করতে দেখল, রানী বলল, এ তো আমাদের পতি। সে জাদুকরকে বলল, জাদুকর মহোদয়, এখন তো আমাদের সমস্ত গোপনীয়তা প্রকাশিত হয়ে যাবে। এ তো আমাদের পতি এবং সে পলায়ন করছে, সে আমাদের এখানে দেখে ফেলেছে, এখন আমাদের কি হবে? এবং জাদুকর বলল, তুমি এখানে কি পর্যবেক্ষণ করছো? শীঘ্র যাও এবং তোমার পতিকে গ্রেফতার করে নিয়ে এসো। তাহলে রানীরা প্রিন্সকে গ্রেফতার করতে দৌড়ে গেল। কিন্তু সেই প্রিন্স, যে মহারাজ ছিল, অত্যন্ত দ্রুত ছিল যে সে তার প্রাসাদে পৌঁছে গেল। উদ্বিগ্ন রানীদের চৈতন্য লুপ্ত হয়ে গেল। তারপর তারা পুনরায় সে জাদুকরের কাছে গেল এবং জাদুকরকে বলল, জাদুকর মহোদয়, এখন তো আমাদের পথি আমাদের জীবিত রাখবে না। আমরা যেমন গৃহে যাব, সে আমাদের জীবন নেবে। জাদুকর, আপনি আমাদের রক্ষা করুন, এর কোনো সমাধান করুন। তখন জাদুকর রানীদের একটি মায়াবী খিল প্রদান করল এবং বলল, যখন যাবে তখন তোমার পতিকে প্রলোভিত করে তার ললাটে এই মায়াবী খিল প্রবেশ করাও। এ তোমার পতিকে অসাড় করে দেবে এবং সঙ্গে মিলে তাকে হত্যা করো। তাহলে কাহিনী সমাপ্ত হয়ে যাবে। 7 রানী জাদুকরের কথা গ্রহণ করল এবং মায়াবী খিল নিয়ে প্রাসাদে এলো। তারা 7 রানী পরস্পরে আলোচনা করল যে মহারাজ সবচেয়ে অধিক প্রেম সবচেয়ে কনিষ্ঠ রানীকে করে। তাই তারা রানীরা একত্রিত হয়ে মায়াবী খিল কনিষ্ঠ রানীকে প্রদান করে বলল, এই গ্রহণ করো তোমার দায়িত্ব, তুমি যে কোনো উপায়ে প্রিন্সের ললাটে এই খিল প্রবেশ করাও। তখন কনিষ্ঠ রানী বলল, ঠিক আছে, এবং খিল গ্রহণ করল। যখন মহারাজ 7 রানীদের আগমন দেখল, ক্রোধে বলল, প্রথমে তোমরা এখানে অবস্থান করো। প্রথমে বলো, আমার রাজ্যে এবং আমার মধ্যে এমন কি অভাব যে তোমরা অর্ধরাত্রিতে সেই জাদুকরের কাছে যাও? এর কারণ কি? 7 রানী হাতজোড় করে বলল, মহারাজ, আমাদের ক্ষমা প্রদান করুন। আমাদের অনুভূতি হয় যে সেই জাদুকর বাবা আমাদের ওপর কোনো মায়ামন্ত্র করেছে, সেই জন্য আমাদের থেকে এমন ত্রুটি ঘটেছে। ভবিষ্যতে এমন ত্রুটি আমাদের থেকে কোনো দিনও ঘটবে না। কনিষ্ঠ রানীর এমন কথা শুনে মহারাজ তাদের কথা গ্রহণ করল, কারণ সে কনিষ্ঠ রানীকে অত্যধিক প্রেম করত। মহারাজও চিন্তা করতে লাগল যে সম্ভবত সেই বাবাই এদের ওপর মায়ামন্ত্র করেছে এবং তার 7 স্ত্রীকে ক্ষমা করে দিল এবং বলল, ঠিক আছে, তোমরা তোমাদের কক্ষে যাও। সবচেয়ে কনিষ্ঠ রানী, যাকে প্রিন্স অত্যধিক প্রেম করত, সে প্রিন্সকে আহার করালো এবং প্রিন্সকে নিদ্রায় পাড়ালো। যখন মহারাজ নিদ্রিত হল, রানীরা সেখানে এলো। সবচেয়ে কনিষ্ঠ রানী মায়াবী খিল বের করল এবং মহারাজের ললাটে প্রবেশ করালো। মহারাজ দ্রুত উঠল। কিন্তু এত সময়ে সে অসাড় হয়ে গিয়েছিল। এখন মহারাজের এত বল ছিল না যে 7 রানীদের সাথে মোকাবিলা করতে পারে। 7 রানী মহারাজকে গ্রেপ্তার করতে লাগল। মহারাজ তথাপি সাহস হারাল না এবং প্রাসাদের জানালার থেকে লাফিয়ে পলায়ন করতে করতে তার ঋষির কাছে পৌঁছে বলল, ঋষিবর, আমাকে ক্ষমা করুন, আমার জীবন রক্ষা করুন, না হলে আমি মৃত্যুবরণ করব। ঋষি বললেন, পুত্র, আমি তোমাকে উপদেশ দিয়েছিলাম নারী চরিত্র অধ্যয়ন করো না, এতে জীবনও চলে যেতে পারে, দেখলে এর পরিণাম। প্রিন্স বলল, ঋষিবর, আমাকে ক্ষমা করুন এবং দ্রুত আমার জীবন রক্ষা করুন, না হলে আমি মৃত্যুবরণ করব। আমার স্ত্রী আমার ললাটে মায়াবী খিল প্রহার করেছে, যার কারণে আমি অসাড় হয়ে গেছি। ঋষি মনোযোগ দিয়ে দেখে বললেন, এটি সেই খিল যা জাদুকর প্রদান করেছে, আমি তোমাকে এখন রক্ষা করতে পারবো না। প্রিন্স বলল, না ঋষিবর, এমন বলবেন না, আমি আপনার অনুগত শিষ্য, আপনার দায়িত্ব আমার জীবন রক্ষা করা। তখন ঋষি বললেন, পুত্র, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কিন্তু একটি সমাধান আছে। প্রিন্স প্রশ্ন করল, কি সমাধান? তখন তার শিষ্যের এমন কথা শুনে ঋষি বললেন, আমরা তোমাকে পক্ষী করব এবং যখন আমরা তোমাকে পক্ষী করব তখন তুমি পক্ষীরাজ্যে গিয়ে বাস করো, কারণ পক্ষীরাজ্যে মায়া কার্যকর হয় না, এবং যখন তোমাকে অত্যধিক প্রেমকারিণী নারী পাওয়া যাবে তখন তুমি পুনরায় প্রিন্স হয়ে যাবে। প্রিন্স বলল, ঠিক আছে ঋষিবর, আপনি আমাকে পক্ষী করে দিন। তাহলে ঋষিবর তাকে পক্ষী করে দিলেন এবং পক্ষী হয়ে সেখান থেকে উড়ে পক্ষীরাজ্যে গিয়ে বাস করতে লাগলো, যেখানে পক্ষীরা বাস করত। 7 রানী প্রিন্সকে অনুসন্ধান করছিল। যখন প্রিন্স পাওয়া গেল না, তারা পুনরায় সেই জাদুকরের কাছে গেল এবং বলল, জাদুকর মহাশয়, সে রাত্রিতে মহারাজ পলায়ন করেছে, আপনি আপনার থলে বের করুন এবং দেখুন সে কোথায়। তখন জাদুকর থলে উন্মুক্ত করে দেখতে লাগলো যে প্রিন্স এখনও পক্ষী হয়ে মহারাজের গৃহে বাস করছে। জাদুকর একথা রানীদের জানালো। রানীরা বলল, জাদুকর, এখন কি সম্পাদন করব? জাদুকর বলল, এখন তোমরা তোমাদের রাজপ্রাসাদে যাও এবং গিয়ে ঘোষণা করো যে যে কোনো পক্ষী গ্রেপ্তার করে নিয়ে আসবে, আমরা তাকে 5টি সোনার মুদ্রা প্রদান করব। সেই রাজ্যের সমস্ত শিকারীরা পক্ষী গ্রেপ্তার করতে চারদিকে বিচরণ করতে লাগলো এবং যে কোনো পক্ষী গ্রেপ্তার করত তারা রানীর কাছে যেত এবং 5টি সোনার মুদ্রা গ্রহণ করে প্রস্থান করত।
এবং 7 রানী সেই পক্ষীকে হত্যা করত। এভাবে ধীরে ধীরে অনেক সময় অতিক্রান্ত হলো এবং সেই প্রিন্স যে পক্ষী হয়ে গিয়েছিল সে যেখানে গিয়েছিল সেখানে সমস্ত পক্ষীদের অত্যন্ত উত্তম কথা বলতো, তাদের অনেক জ্ঞানময় কথা জানাতো। তাই সমস্ত পক্ষী অনুভব করল যে এই পক্ষী অত্যন্ত বিজ্ঞ, এই পক্ষী অত্যন্ত উত্তম কথা বলে, এটাকে আমরা আমাদের মহারাজ করে নিই। এবং সমস্ত পক্ষী একত্রিত হয়ে তাকে মহারাজ করল। প্রিন্স সমস্ত পক্ষীর মহারাজ হয়ে সেখানে গোপনে বাস করতে লাগল। এক শিকারী পক্ষী গ্রেপ্তার করতে করতে পক্ষী রাজ্যের সেই বৃক্ষের কাছে পৌঁছে গেল যেখানে প্রিন্স পক্ষী হয়ে গোপনে বাস করত। যখন শিকারী এত পক্ষী দেখল, মনে মনে চিন্তা করল যে যদি এত পক্ষী গ্রেফতার করে রানীর কাছে নিয়ে যায় তাহলে অনেক সোনার মুদ্রা লাভ করব। কিন্তু শিকারী চিন্তা করল, আমি এত পক্ষী কিভাবে গ্রেফতার করে নিয়ে যাব? পরের প্রভাতে সমস্ত পক্ষী দানা সংগ্রহের জন্য উড়ে গেল। তখন শিকারী বৃক্ষের কাছে গিয়ে শাখায় ছুরি দিয়ে ছেদ সৃষ্টি করল, যার কারণে বৃক্ষের আঠা নির্গত হল এবং সেই আঠায় পক্ষীরা আটকে যাবে। শিকারী গোপনে উপবিষ্ট হয়ে এই দৃশ্যের অপেক্ষায় রইল এবং সন্ধ্যাকালে সমস্ত পক্ষী উড়ে পুনরায় সেই বৃক্ষে উপবিষ্ট হল। তখন তাদের পক্ষ এবং পা আঠায় আটকে গেল এবং সমস্ত শাখায় আটকে গেল, কারণ বৃক্ষে সর্বত্র আঠা ছিল। এখন সমস্ত পক্ষী আঠায় সম্পূর্ণরূপে আটকে গিয়েছিল। তাদের সাথে প্রিন্স পক্ষীও ছিল। তখন তারা সমস্ত তাদের নেতা প্রিন্স পক্ষীর কাছে জীবন রক্ষার উপদেশ চাইতে লাগল। এবং এক পক্ষী বলল, হে মহারাজ, আপনি যা সম্পাদন করুন, কিন্তু আমাদের মুক্ত করুন, না হলে প্রভাতে শিকারী আসবে এবং আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে এবং হত্যা করবে। তখন প্রিন্স তাদের শান্ত করে বলল, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যখন প্রভাতে শিকারী আসবে তখন তোমরা সমস্ত মৃত্যুর অভিনয় করো, যার কারণে শিকারী তোমাদের অপসারণ করে ভূমিতে স্থাপন করবে। তাকে অনুভূতি হবে যে সমস্ত পক্ষী মৃত। সময় থাকতে তোমরা উড়ে অন্য নিরাপদ স্থানে যাবে, অবশিষ্ট আমি সমস্ত পরিচালনা করব। তারপর তারা সমস্ত পরিকল্পনা অনুসারে বৃক্ষে ঝুলে রইল যেন সমস্ত মৃত। পরের প্রভাতে যখন শিকারী এলো তখন সে দেখল সমস্ত পক্ষী মৃত এবং তাকে দুঃখ হলো যে সমস্ত পক্ষী মৃত। সেই জন্য সে সমস্তকে বৃক্ষ থেকে অপসারণ করে ভূমিতে স্থাপন করল। তখন উপযুক্ত সুযোগ দেখে সমস্ত পক্ষী হঠাৎ উড়ে গেল। অন্যদিকে সে দেখল যে প্রিন্স যে পক্ষী ছিল সে সেখানে অবশিষ্ট রইল এবং নিচে যত পক্ষী ছিল তারা সমস্ত উড়ে পলায়ন করল। শিকারী চিন্তা করল, হ্যাঁ, এ কি ঘটল? এই বৃক্ষে শুধু এক পক্ষী মৃত ঝুলে আছে এবং যত পক্ষী অপসারণ করে নিচে নিক্ষেপ করেছি তারা সমস্ত উড়ে পলায়ন করেছে। শিকারী চিন্তা করল, এর অর্থ সমস্ত পক্ষী একত্রিত হয়ে আমার সাথে প্রতারণা করেছে। এখন প্রিন্স যে পক্ষী ছিল সে শুধু বৃক্ষে ঝুলেছিল। শিকারী বলল, এ সমস্ত তোমার কৌশল। চলো, এখন আমি তোমাকে নিয়ে যাব এবং রানীর হাতে বিক্রয় করব এবং 5 সোনার মুদ্রা লাভ করব। এবং এদিকে শিকারী পক্ষীকে বিক্রয় করতে রানীর কাছে যেতে লাগল। পথে পক্ষী বলল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শিকারী বলল, আমি তোমাকে বিক্রয় করতে রানীর কাছে নিয়ে যাচ্ছি। যদি তোমাকে সেখানে বিক্রয় করি তাহলে আমি 5 সোনার মুদ্রা লাভ করব। প্রিন্স বলল, যদি আমি তোমাকে 500 সোনার মুদ্রা প্রদান করি তাহলে কি তুমি আমাকে বিক্রয় করবে না? শিকারী বলল, তুমি আমাকে 500 সোনার মুদ্রা কিভাবে প্রদান করবে? পক্ষী বলল, মহারাজের পক্ষীরাজ্য বাজারে বিক্রয় করো, মূল্য আমি নিজে জানাবো। শিকারী পক্ষীর কথা গ্রহণ করল এবং রানীর কাছে বিক্রয়ের পরিবর্তে মহারাজের রাজ্যের মেলায় পক্ষী বিক্রয় করতে চলে গেল। এবং মহারাজের রাজ্যে বিধি ছিল যে যদি কারো সামগ্রী সন্ধ্যা পর্যন্ত না বিক্রিত হয় তাহলে মহারাজ নিজে এসে তা ক্রয় করেন। শিকারী পক্ষী নিয়ে বাজারে পৌঁছালো। যখন কেউ পক্ষী ক্রয় করতে আসে তখন প্রশ্ন করে, এর মূল্য কত? তখন শিকারী বলল, পক্ষী নিজে মূল্য জানাবো। তখন পক্ষী এমন মূল্য জানায় যে কেউ ক্রয় করতে পারে না। এভাবে করে সন্ধ্যা হয়ে গেল এবং সমস্ত জন তাদের দোকান গুটিয়ে প্রস্থান করল। সমস্ত দোকান উঠে গেল, শুধু এক শিকারী এবং এক পক্ষী অবশিষ্ট রইল। এদিকে মহারাজ সেনানীদের নির্দেশ দিল যে, যাও দেখো কারো সামগ্রী অবশিষ্ট আছে কিনা। যখন মহারাজের সেনানীরা এলো তখন তারা দেখল এক শিকারী পক্ষী নিয়ে উপবিষ্ট আছে। সেনানীরা শিকারীকে বলল, শিকারী, তোমার পক্ষী কেন বিক্রিত হলো না? তুমি এটাকে কত মূল্যে বিক্রয় করছো? তখন পক্ষী বলল, যে এদের 500 সোনার মুদ্রা প্রদান করবে সেই আমাকে ক্রয় করতে পারবে। পক্ষীর কথা শুনে সেনানীরা বিস্মিত হয়ে গেল এবং চিন্তা করল, এ পক্ষী নিজে মূল্য জানায়। তখন সেনানীরা মহারাজের কাছে গিয়ে সমস্ত কথা জানালো এবং বলল, এক শিকারী এক পক্ষী নিয়ে উপবিষ্ট আছে, কিন্তু পক্ষী নিজে মূল্য জানায়। এত মূল্যবান জানায়, সম্ভবত সেই জন্য কেউ ক্রয় করেনি। মহারাজ সেনানীদের প্রশ্ন করল, সে কত মূল্য জানাচ্ছে? সেনানীরা বলল, 500 সোনার মুদ্রা জানাচ্ছে। মহারাজ বলল, চলো আমরা ক্রয় করব। না ক্রয় করলে আমার রাজ্যের অপমান হবে যে মহারাজের বাজারে এক পক্ষীও বিক্রিত হলো না। এবং সেই জন্য মহারাজ তার মন্ত্রীদের সাথে রথে আরোহণ করে বাজারে পৌঁছালো। বলল, এ পক্ষীর মূল্য কত? শিকারী হাত জোড় করে বলল, মহারাজ মহোদয়,
পক্ষী নিজে মূল্য জানাবে। মহারাজ পক্ষীকে প্রশ্ন করল। তখন পক্ষী বলল, মহারাজ মহোদয়, যে এদের 500 সোনার মুদ্রা প্রদান করবে সেই আমাকে ক্রয় করতে পারবে। মহারাজ তার সেনানীদের থেকে 500 সোনার মুদ্রা আনিয়ে শিকারীকে প্রদান করল এবং পক্ষী নিয়ে তা প্রাসাদে চলে গেল। সেই পক্ষী অত্যন্ত বুদ্ধিমান ছিল, কারণ সে মহারাজ ছিল। পক্ষী মহারাজকে অত্যন্ত উত্তম কথা জানাতে লাগল। যখন মহারাজের উপর কোনো বিপদ আসতে চলেছিল, তখন পক্ষী জানিয়ে দিত, মহারাজ মহোদয়, আপনার ওপর এই বিপদ আসতে চলেছে। এভাবে সমস্তজন পক্ষীর প্রতি অত্যধিক প্রেম করতে লাগল। যখন এই কথা রানীকে জানা গেল যে মহারাজ এমন পক্ষী নিয়ে এসেছেন যে কথা বলে এবং উত্তম কথা জানায়, তখন রানীরা মহারাজকে বলল, সেই পক্ষীকে আমাদের কাছে প্রেরণ করুন, আমরা পক্ষীটিকে পর্যবেক্ষণ করতে চাই, আমরা পক্ষীর সাথে কথোপকথন করতে চাই। মহারাজ তার মন্ত্রীদের বলে পক্ষীকে রানীদের কাছে প্রেরণ করল। রানী পক্ষীর সাথে কথোপকথন করে অত্যন্ত আনন্দিত হল। রানীও পক্ষীর প্রতি অত্যধিক প্রেম করতে লাগল এবং বলল, ওরে পক্ষী, সেই জন্য তো মহারাজ মহোদয় 500 সোনার মুদ্রা প্রদান করে ক্রয় করেছে। মহারাজের একটি কন্যা ছিল যে অত্যন্ত রূপসী ছিল। রানী তার কন্যাকে বলল, আজ থেকে তুমি এই পক্ষীর যত্ন গ্রহণ করো এবং কাল তুমি এটাকে উত্তম রূপে ধৌত করে স্নান করাও। কন্যাও পক্ষীর প্রতি অত্যধিক প্রেম করত। প্রভাত হতেই কন্যা পক্ষীকে নিয়ে স্নান করাতে গেল। কন্যা পক্ষীকে স্নান করাচ্ছিল, তখন দেখল পক্ষীর ললাটে খিলের মতো কিছু সংযুক্ত। কন্যা তা অপসারণ করল। কন্যা যেই খিল অপসারণ করল, পক্ষী পূর্বের মতো সুন্দর প্রিন্স হয়ে গেল। তাকে দেখে কন্যা উদ্বিগ্ন হয়ে গেল। প্রিন্স বলল, তুমি উদ্বিগ্ন হও না, এই খিল পুনরায় আমার ললাটে স্থাপন করো, তাহলে আমি পুনরায় পক্ষী হয়ে যাব এবং এর বিষয়ে রাত্রিতে জানাবো। অবিলম্বে কন্যা খিল প্রিন্সের ললাটে স্থাপন করল এবং সে পুনরায় পক্ষী হয়ে গেল। রাত্রিতে কন্যা পক্ষীকে নিয়ে তার কক্ষে গেল এবং ললাট থেকে খিল অপসারণ করল এবং প্রিন্স পুনরায় প্রিন্স হয়ে গেল। প্রিন্স তার সমস্ত কাহিনী কন্যাকে জানালো এবং বলল, ক্ষমা করো, এই কাহিনী তুমি কাউকে জানাবে না, না হলে আমার জীবন চলে যাবে। কন্যা এই বিষয়ে তার মাতা পিতাকেও জানালো না। দিনভর পক্ষী থাকত এবং রাত্রিতে কন্যা পক্ষীকে কক্ষে নিয়ে যেত এবং ললাট থেকে খিল অপসারণ করত এবং প্রিন্স হয়ে যেত এবং রাত্রিতে তারা দুজন একত্রে থাকত এবং এভাবে সময় অতিক্রান্ত হয়ে গেল। কন্যার প্রিন্সের প্রতি প্রেম হয়ে গেল। এদিকে কি ঘটল, যে প্রিন্সের স্ত্রীরা ছিল তারা অনেক পক্ষী হত্যা করিয়ে দিল, কিন্তু যে প্রিন্স পক্ষী হয়েছিল তাকে পেল না এবং তারা সেই জাদুকরের কাছে গেল এবং বলল, হে জাদুকর, আমাদের পতি এখনও পাওয়া যায়নি, আমরা এখন কি করব, তাদের কিভাবে হত্যা করব? জাদুকর পুনরায় থলে উন্মুক্ত করে দেখল যে প্রিন্স এখনও পক্ষী হয়ে মহারাজের গৃহে আছে। জাদুকর রানীদের বলল, তোমরা একটি কাজ সম্পাদন করো, যে নৃত্যশিল্প অধ্যয়ন করো। আমরা সমস্ত একত্রিত হয়ে সেই মহারাজের গৃহে নৃত্যশিল্প প্রদর্শন করতে যাব এবং যখন মহারাজ আমাদের আনন্দিত করবে এবং কিছু প্রার্থনা করতে বলবে, তখন আমরা সেই পক্ষীকেই প্রার্থনা করব এবং সহজে তাকে হত্যা করব। ধীরে ধীরে সময় অতিক্রান্ত হল। জাদুকর তবলাবাদন এবং রানী নৃত্যশিল্প সম্পূর্ণ অধ্যয়ন করেছে। এখন জাদুকর অনুভব করল যে আমরা সাফল্য লাভ করতে পারি এবং পক্ষীকে সেই মহারাজের থেকে প্রার্থনা করতে পারি। জাদুকর বেশ পরিবর্তন করে 7 রানীকে নৃত্যশিল্পী করে মহারাজের দরবারে পৌঁছে গেল। মহারাজ জাদুকরকে প্রশ্ন করল, আপনারা কে, এখানে কেন এসেছেন? তখন জাদুকর বলল, আমরা সমস্ত নৃত্যশিল্পী আপনার প্রাসাদে নৃত্যশিল্প প্রদর্শন করতে ইচ্ছুক। মহারাজের গান বাদনের অত্যাধিক আগ্রহ ছিল। সে সম্মত হল। ওদিকে জাদুকর তার গান বাঁধন আরম্ভ করল। যখন তাদের গানের ধ্বনি পক্ষীর কানে পৌঁছাল, তখন পক্ষী বুঝে গেল যে জাদুকর তার 7 রানীকে ভেষ পরিবর্তন করে এখানে এসেছে। এখন তার জীবন রক্ষিত হবে না। কিন্তু যখন কন্যা পক্ষীকে নিয়ে তার কক্ষে গেল, পক্ষীর ললাট থেকে খিল অপসারণ করল এবং পক্ষী প্রিন্স হয়ে গেল এবং প্রিন্স সমস্ত কথা কন্যাকে জানালো। বলল, দেখো যে এই গানবাদনকারীরা এসেছে, এটি সেই জাদুকর। এ গান বাদিয়ে মহারাজকে আনন্দিত করবে এবং প্রতিদানে আমাকে প্রার্থনা করবে এবং নিয়ে গিয়ে হত্যা করবে। প্রিন্স বলল, শোনো কন্যা, যখন মহারাজ নির্দেশ দেবে যে পক্ষীকে নিয়ে এসো, তখন তুমি আমাকে প্রদান করো না। যখন মহারাজ নিজে আমাকে গ্রহণ করতে আসবে, তখনও তুমি আমাকে প্রদান করো না, বলবে যে পক্ষী প্রদান করব না। এবং যখন মহারাজ অস্বীকার করবে, মহারাজ তোমার সাথে জেদ করবে এবং আমাকে প্রার্থনা করবে, তখন তুমি ক্রোধে এসে খাঁচাটি নিক্ষেপ করো। তারপর আমি নিজের রক্ষার পথ নিজেই অনুসন্ধান করব। কন্যা বলল, ঠিক আছে, এবং সেখানে গানবাজনা ঘটল। মহারাজ আনন্দিত হয়ে তাদের বলল, প্রার্থনা করো, কি প্রার্থনা করতে চাও? জাদুকর বলল,
আপনার কাছে যে পক্ষী আছে যাকে আপনি কয়েকদিন পূর্বে ক্রয় করেছেন সেই পক্ষী আপনি আমাকে প্রদান করুন। মহারাজ বলল, ঠিক আছে। মহারাজ তার মন্ত্রীকে নির্দেশ দিল যে পক্ষীকে নিয়ে এসো। মন্ত্রী কন্যার কাছে পৌঁছে বলল, এই পক্ষী আমাকে প্রদান করো। কন্যা বলল, প্রদান করব না। মন্ত্রী বলল, দেখুন, জেদ করবেন না। কন্যা বলল, তুমি প্রস্থান করো এবং আমার পিতাকে এখানে প্রেরণ করো, তিনি এটাকে গ্রহণ করবেন। মন্ত্রী মহারাজকে গিয়ে সমস্ত কথা জানালো। মহারাজ নিজে পক্ষে গ্রহণ করতে এলো। সেই মহারাজ গিয়ে বলল, কন্যা, এই পক্ষী আমাকে প্রদান করো। এই নৃত্যশিল্পীদের প্রদান করতে হবে, যারা এখানে গান বাজনা করেছে এদের প্রদান করতে হবে। তাহলে কন্যা বলল, পিতা, এই পক্ষী আমি প্রদান করব না। ক্রোধে এসে মহারাজ বলতে লাগল যে তুমি কি কথা বলছো, এটাকে প্রদান করার আমি প্রতিশ্রুতি দিয়েছি। যখন কন্যা মহারাজকে ক্রোধিত দেখল, তাহলে কন্যাকেও ক্রোধ হলো এবং কন্যা ক্রোধের খাঁচাটি ভূমিতে নিক্ষেপ করল। সেই খাঁচা যেই ভূমিতে পতিত হলো সেটি ভগ্ন হয়ে গেল এবং পক্ষী যে ছিল সে ধানের দানা হয়ে গেল। এবং যেই জাদুকরের কথা জানল, জাদুকর অবিলম্বে কপথ হয়ে গেল এবং দানাটি ভক্ষণ করতে লাগল। যে এক দানা ছিল সেটাই প্রিন্স ছিল। যেই দানাটি কপথ ভক্ষণ করতে যাচ্ছিল, প্রিন্স শেয়ান হয়ে গেল এবং হঠাৎ কপথের উপর আক্রমণ করে তাকে হত্যা করল। এভাবে জাদুকরের মৃত্যু ঘটল। মহারাজ এসব পর্যবেক্ষণ করে বিস্মিত হয়ে গেল। কপথ হত্যা করে পুনরায় পক্ষী হয়ে গেল এবং যে কন্যা ছিল সেই পক্ষীর থেকে খিল অপসারণ করল এবং সে পুনরায় পূর্বের মতো প্রিন্স হয়ে গেল। কন্যা তার পিতাকে সমস্ত কথা জানালো। প্রিন্স বলল, দেখুন মহারাজ মহোদয়, আমিও এক মহারাজ এবং আমি আপনার কন্যার প্রেম করি এবং তাদের সাথে বিবাহ করতে ইচ্ছুক। সেই মহারাজ তার কন্যাকে প্রশ্ন করল, কন্যা, তুমি কি এর সাথে বিবাহ করতে ইচ্ছুক? তাহলে কন্যা বলল, পিতা, আমি এর প্রেম করি। এবং তারপর প্রিন্স সেই মহারাজের কন্যার সাথে বিবাহ করে তার প্রাসাদে গেল এবং যে তার 7 স্ত্রী ছিল তাদের গ্রেপ্তার করে বন্দিশালায় বন্দী করে দিল এবং প্রিন্স সেই কন্যার সাথে আনন্দে বাস করতে লাগল। সঙ্গীরা, যখন কোনো নারী কোনো পরিস্থিতিতে চাতুর্য বা কৌশল প্রদর্শন করে বা অন্যদের অজ্ঞ মনে করে কোনো অভিনয়, ছল, পাখণ্ড করে, তাহলে তাকে নারী চরিত্র বলে। যা অধ্যয়নের পর মহারাজকে তার জীবন রক্ষার জন্য কত কি না সম্পাদন করতে হলো, কারণ মহারাজের নারী চরিত্রের সম্পূর্ণ জ্ঞান ছিল যে কিভাবে এক নারী যখন তার স্বার্থ দেখতে পায় তখন সে তার লোকেদেরও অজ্ঞ বানিয়ে তার স্বার্থ সিদ্ধ করে এবং তার সাথে বাসকারী লোকেরা এর অনুভূতিও পায় না যে এ নারী চরিত্রের খেলা করছে। যে তোমার হৃদয়ের নিকটবর্তী আছে তার বিষয়ে সম্পূর্ণ তথ্য রক্ষা করো, যে তার অভ্যন্তরে তোমার প্রতি কোনো স্বার্থ গোপন আছে কিনা, এবং যদি থাকে তাহলে তাদের থেকে কিছু দূরত্ব রক্ষা করো, কারণ এমন করে জীবনের প্রত্যেক পদক্ষেপে প্রতারণায় লাভ করবে। কারণ এক স্বার্থপর নারী তার স্বার্থের জন্য জীবনে যে কোনো কিছু সম্পাদন করতে পারে।